স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম অধ্যায় হলো জ্যামিতিক আকৃতির গল্প সম্পর্কিত। জ্যামিতিক আকৃতির গল্প এর অর্থ হলো যে আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন বস্তুগুলো আমরা ব্যবহার করি, যে ঘন বস্তুগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু এক একটা জ্যামিতিক আকার ধারণ করে। তো এই বিভিন্ন বস্তুর বিষয়গুলো যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে আসলে কতগুলো জ্যামিতিক আকার এখানে ধারণ করে। তো যাই হোক, শুরুতেই আমি একটু তোমাদের বলবো যে জ্যামিতি কি। জ্যামিতি হলো গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা শাখা। আর জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, এর সমন্বয় হলো জ্যামিতি। যেখানে জিও মানে বলা হয় জ্যা আর মেট্রন মানে বলা হয় মিতি বা পরিমাপ। বিন্দু কি? বিন্দু হলো যার শুধু অবস্থান থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই থাকবে না, সেটা হলো বিন্দু। যেমন এ একটা বিন্দু। রেখা কি? রেখা হলো যার কোনো প্রান্ত বিন্দুই থাকবে না, সেটাই হলো রেখা। যেমন এ আর বি, এর বি প্রান্ত গতিশীল, এ প্রান্ত গতিশীল, কোনো স্থির নয়, এই কারণে এটা হলো রেখা। রেখাংশ কি? রেখার অংশকে বলা হয় রেখাংশ। এর প্রান্ত বিন্দু থাকবে দুইটা, যেমন সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, প্রান্ত বিন্দু। রশ্মি কি? যার শুধু একটা প্রান্ত বিন্দু স্থির থাকবে, অপর প্রান্ত গতিশীল থাকবে, সেটাই হলো রশ্মি। অর্থাৎ রশ্মির প্রান্ত বিন্দু থাকে একটা, সেটা হলো ই। ত্রিভুজের মধ্যমা ব্যাপারটা এখানে লাগবে। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে বলা হয় মধ্যমা। এখানে এডি হলো মধ্যমা। আর সমকোণী ত্রিভুজের ব্যাপারটা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণ থাকবে সমকোণ, এখানে ভূমি থাকবে, এখানে লম্ব থাকবে বা উচ্চতা থাকবে। সমকোণী ত্রিভুজের যদি কেউ তোমাকে বলা হয় যে তুমি ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তোমার সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমি এখানে যে ত্রিভুজটি নিলাম, এটার ভূমি যদি হয় মনে করো 4 সেন্টিমিটার, উচ্চতা যদি হয় 2 সেন্টিমিটার, তাহলে আমরা কিন্তু এখানে ক্ষেত্রফল কত পাবো? হাফ গুণন ভূমি হলো কত? 4, উচ্চতা হলো 2। যাই হোক, এটা আমি 4 লিখি, আর এটা মনে করো 2। তাহলে এখানে আমি যদি কেটে দেই তাহলে কত পাবো? 4। তাহলে এই ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের আমার ক্ষেত্রফল হলো 4 বর্গ সেন্টিমিটার। তাহলে কোনো একটা ত্রিভুজের যদি ভূমি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে এই সূত্র দিয়ে তোমরা কি করবে? ক্ষেত্রফলটা বের করে নেবে। এরপর দেখো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ব্যাপারটা হলো এরকম। এখানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এবং এই চতুর্ভুজের প্রত্যেকটি কোণ হবে এখানে সমকোণ। তো এই আয়তক্ষেত্রে যদি পরিসীমা বের করতে বলে, তার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে কিন্তু পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আমি যে আয়তক্ষেত্র নিলাম, এটা দৈর্ঘ্য এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, প্রস্থ যদি মনে করো ধরো 3 সেন্টিমিটার হয়, তাহলে আমার পরিসীমা কত হবে? 8 যোগ 3। তাহলে কিন্তু আমি এখানে 8 3 11 আর 2 গুণ করলে কিন্তু 11 দুগুণ আমি 22 সেন্টিমিটার পাবো। তো এটা আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম। যদি এটা ক্ষেত্রফল চাই তাহলে কি হবে? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 8, প্রস্থ হলো 3, তার মানে কি 3 8 24 বর্গ সেন্টিমিটার। এবার যদি রম্বসের ক্ষেত্রে আমরা যাই, তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? তোমরা জানো যে রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে, কিন্তু কর্ণ 2টা কিন্তু সমান হবে না। তাহলে এখানে এসি আর বিডি হলো কর্ণ। এসিকে যদি আমি D1 বলি আর বিডিকে যদি D2 বলি, আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমি ছোট হাতের ইয়ে দ্বারা উল্লেখ করি, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হলো কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ মানে কি? D1 আর D2, D1 আর D2। এখন আমি যদি এই রম্বসের একটা কর্ণ, ধরো এটা দিলাম হলো তোমার 6 সেন্টিমিটার, আর এটা দিলাম মনে করো তোমার 4 সেন্টিমিটার, তাহলে তোমার এখানে ক্ষেত্রফল কত হবে? 6 আর 4 গুণ করলে কত হবে? 4 6 24
বর্গ সেন্টিমিটার। এটা হবে ক্ষেত্রফল। এখন এর পরিসীমাটা কি? পরিসীমার সূত্র হলো 4a। বাহুর দৈর্ঘ্য এ যদি দেওয়া হয় তোমাকে কত, ধরো এখানে 3 সেন্টিমিটারই দেওয়া হলো, তাহলে এখানে আমার কি হবে, 4 গুণন 3, তার মানে কি 12 সেন্টিমিটার হবে। এরপর বর্গক্ষেত্র। তোমরা জানো যে বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং প্রত্যেকটি কোণ হয় এখানে সমকোণ। এর ক্ষেত্রফল হবে বাহুর ওপর স্কোয়ার, মানে কি এ স্কোয়ার বর্গ একক। এবার সামান্তরিকের ক্ষেত্রে দেখো, আমি এখানে একটা চিত্র নিলাম। এবিসিডি একটা সামান্তরিক, এর উচ্চতা হলো ডিএ আর এবি হলো ভূমি আর কর্ণ হলো এসি। এখন তোমাকে যদি বলা হয় যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু 3টা উপায়ে নির্ণয় করা যায়। তো আমি এখানে 2টা লিখলাম, আর একটা সেটা তোমরা উচ্চতর ক্লাসে পাবে, এখন তোমাদের দরকার নেই। তো এখানে সামান্তরিকের ক্ষেত্রফল 1 তুমি কিভাবে বের করবে? ভূমি গুণন উচ্চতা দিয়ে তুমি করতে পারো। তোমার যদি একটা সামান্তরিকের ভূমি দেওয়া থাকে আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে ভূমি গুণন উচ্চতা দিয়েই তুমি ক্ষেত্রফল বের করতে পারবে। আরও একটা সূত্র হলো যে এই যে সামান্তরিকের কর্ণ এসি সামান্তরিক ক্ষেত্রকে 2টা সমান ত্রিভুজে বিভক্ত করে। এর অর্থ হলো ত্রিভুজ এ বিসি আর ত্রিভুজ এডিসি, এই 2টা ত্রিভুজ সমান। তাহলে এখানে 2 ইন্টু যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবিসি এর যদি ক্ষেত্রফলটা তুমি বের করে নিতে পারো, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করলে তুমি এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। এরপর হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এটা একটা চতুর্ভুজ। ট্রাপিজিয়ামে 2টা বাহু সমান্তরাল, যেমন এবি আর সিডি হলো সমান্তরাল, আর এডি আর ডিসি এখানে সমান্তরাল নয়, আর ডিএ হলো এখানে উচ্চতা। তো ক্ষেত্রফল হলো হাফ গুণন সমান্তরাল 2টা বাহুর যোগফল গুণন হলো উচ্চতা। এখন এই মানগুলো তোমাকে প্রশ্নে দেওয়া থাকলে তুমি এই সূত্রগুলো ব্যবহার করে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে। এবার ঘনবস্তু নিয়ে আলোচনা করব। ঘনবস্তু। ঘনবস্তু কি? ঘনবস্তু হলো যে সমতল বা বক্রতল পৃষ্ঠ দ্বারা বেষ্টিত বা আবদ্ধ কোনো একটা বস্তু শূন্যের যে স্থান দখল করবে, যে জায়গা দখল করবে, সেটাই হলো ঘনবস্তু। আবারও বলি, সমতল বা বক্রতল দ্বারা বেষ্টিত বা আবদ্ধ কোনো একটা বস্তু শূন্যের যে জায়গাটা দখল করে, সেটাই হলো ঘনবস্তু। আমি এখানে আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করব। 3 জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে বস্তু আমরা নেব, সেটাই হলো আয়তাকার ঘনবস্তু। 3 জোড়া মানে এটার সামনের একটা, তার পিছনে একটা, 1 জোড়া, এই পাশে একটা, এই পাশে একটা, 2 জোড়া, উপরে একটা, নিচে একটা, এই হলো 3 জোড়া সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ বস্তুকে বলা হয় আয়তাকার ঘনবস্তু। তো এই ঘনবস্তুর কর্ণ যদি তোমাকে বের করতে বলে, তাহলে কর্ণ নির্ণয়ের সূত্র হলো তোমার √a² + b² + c²। এখানে এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ আর সি হলো উচ্চতা। তাহলে √a² + b² + c², অর্থাৎ দৈর্ঘ্যের উপর স্কোয়ার প্লাস প্রস্থের উপর স্কোয়ার প্লাস উচ্চতার উপর স্কোয়ার। এখন সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। আর আয়তন কি? এবিসি। তো এখন আমি যদি এই আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য ধরো এখানে তোমাকে দিলাম এটা 10 সেন্টিমিটার, প্রস্থ দিলাম ধরো 6 সেন্টিমিটার, আর উচ্চতা দিলাম তোমার 4 সেন্টিমিটার, কথার কথা। সেক্ষেত্রে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ তুমি এখানে অবশ্যই বের করতে পারবে। তুমি এখানে এর জায়গায় তুমি 10 বসাও, 10-এর উপর স্কোয়ার দাও, বির জায়গায় তুমি 6 বসাবে, 6-এর উপর স্কোয়ার দাও, সির জায়গায় তুমি 4 বসাবে, 4-এর উপর স্কোয়ার দাও, হিসাব নিকাশ করলে তুমি এই মানটা পেয়ে যাবে। এখানে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে তুমি এ বিসির জায়গায় এই মানগুলো বসাবে, হিসাব নিকাশ করলে তুমি পেয়ে যাবে। যদি তোমাকে আয়তন বের করতে বলে, তাহলে এ বিসির জায়গায় তুমি এই মানগুলো বসাও। এবার ঘনক কি? যে ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হবে তাকে বলা হয় ঘনক। তাহলে ঘনকের ক্ষেত্রে ধরো আমি এখানে একটা ঘনক নিলাম, এর দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, তাহলে এটাই একটা আমার ঘনক বা কিউব। এখন কর্ণের সূত্র হলো √3a, মানে কি √3a। এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6a², অর্থাৎ আমি এখানে লিখলাম 6a²। আর আয়তন হলো a³, মানে কি এর উপর পাওয়ার আমি 3 দিলাম। এরপর হলো কি কনক। কনকটা কি? তোমরা যে কোন আইসক্রিম খাও, ওটাই কিন্তু একটা কনক। এটা একটা ঘনবস্তু।
তাহলে এই কনকের ক্ষেত্রে দেখো এখানে উচ্চতা থাকবে, এখানে ভূমির ব্যাসার্ধ থাকবে, এখানে হেলানো উচ্চতা এল থাকবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। পাইটা কি তোমরা হয়তো বলতে পারো, তোমরা কিন্তু জানো যে এই যে পাই দিবস যে পালন করা হয়, এই পাইয়ের একটা মান থাকবে তোমার, সেটা হলো কি 3.1416। এটা একটা ফিক্সড মান। তো এই মানটা তোমার এখানে বসাতে হবে। ব্যাসার্ধ আর এর মান তোমার দেওয়াই থাকবে, আর হেলানো উচ্চতা এল দেওয়া থাকবে। হিসাব নিকাশ করলে তুমি বক্রতলের ক্ষেত্রফল পাবে। এটার সমগ্রতলের ক্ষেত্রফল এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবে, সেটা হলো পাই আর ইন্টু এল প্লাস আর। এটার আয়তনের সূত্র হলো 1/3 গুণন পাই আর স্কোয়ার এইচ। পর বেলুন বা সিলিন্ডার। সিলিন্ডারটা কি, এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এর ভূমিতে যে অংশটা থাকবে এটা বৃত্তাকার, উপরেও থাকবে বৃত্তাকার, আর এইটুকু অংশ এটা হলো তোমার আয়তাকার। তো এর ধরো তোমার কি থাকবে, ভূমির ব্যাসার্ধ থাকবে, উচ্চতা থাকবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো এটা 2πr/h, আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr ইন্টু আর প্লাস এইচ, আর আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। এখানে আরও একটা ব্যাপার, সেটা তোমাদের জানতে হবে, যৌগিক ঘনবস্তু। যৌগিক ঘনবস্তুটা কি, একটা ঘনবস্তু যখন একাধিক ঘনবস্তুর সমন্বয়ে তৈরি হবে, গঠিত হবে, সেটা হলো যৌগিক ঘনবস্তু। যেমন আমি এখানে একটা পেন্সিলের চিত্র নিলাম। এখানে দেখো এইটুকু অংশ, এটা কিন্তু একটা, এইটুকু অংশ যদি আমি চিন্তা করি এইটুকু, তাহলে এটা কিন্তু একটা কোণক আকৃতির। আবার মাঝখানে এটা যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু এটা হলো সিলিন্ডার আকৃতির। আর এইটুকু অংশ এটা কিন্তু তোমার তোমার অর্ধগোলক। গোলকটা হলো এইরকম, গোলকের চিত্র তোমরা জানো এইরকম। যাই হোক, আমি মোটামুটি একটা ধারণা দিলাম। গোলকের চিত্র এরকম। তো অর্ধগোলক, এইটুকু অংশ হলো অর্ধগোলক, মানে হলো এরকম, এরকম অর্ধগোলক। তাহলে এখানে অর্ধগোলক, এখানে সিলিন্ডার, এখানে কোণক, এই তিনটার সমন্বয়ে কিন্তু তোমার এটা একটা ঘনবস্তু। এই যে কোন আইসক্রিম যেটা, এটাও কিন্তু একটা ঘনবস্তু। তারপর এখানে একটা চিত্র নিলাম, এটাও একটা ঘনবস্তু। তাহলে এটা হলো সিলিন্ডার আকৃতি, উপরে অংশ হলো তোমার অর্ধগোলক।